আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় দক্ষ জনশক্তির ঘাটতি, কারণ ও করণীয়। আলোচনা করবেন ড্যাফোডিলের চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট সবুর খান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আখতারুজ্জামান খান কবির। দর্শক, দেশের মোট জনসংখ্যার 2/3 তরুণ। এদের বড় অংশে উচ্চশিক্ষায় শিক্ষিত, অথচ দেশের অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাজ চালাতে হচ্ছে শ্রীলঙ্কা, চীন, ভারতসহ বিভিন্ন দেশ থেকে লোক এনে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, শিক্ষার সুযোগ ও হার ব্যাপকভাবে বেড়েছে। তারপরেও কেন বিদেশ থেকে জনবল আনতে হচ্ছে? সংকটটা কোথায়? বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছর 20 থেকে 22 লাখ তরুণ দেশের শ্রমবাজারে প্রবেশ করছে। দেশের সার্টিফিকেট সর্বস্ব প্রথাগত শিক্ষা পদ্ধতি এদের দক্ষ জনশক্তি হিসাবে তৈরিতে ব্যর্থ হচ্ছে। ফলে তারা না পাচ্ছে চাকরি, না হয়ে উঠতে পারছে উদ্যোক্তা। প্রতি বছর বিপুল সংখ্যক তরুণ কাজের সন্ধানে বিদেশে যাচ্ছে। এদের বড় অংশে উচ্চশিক্ষার সার্টিফিকেটধারী হলেও দক্ষতা ও সক্ষমতার অভাবে প্রতিবেশী দেশগুলোর তুলনায় আয় করছে অনেক কম। কর্মমুখী শিক্ষা কিংবা কারিগরি শিক্ষা দেশে এখনও ব্যাপকভাবে অবহেলিত। অথচ অধিক জনসংখ্যা আর খাদ্য সংকটে ভারাক্রান্ত একসময় চীন কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দিয়ে আজ বিশ্ব পরিণত হয়েছে অর্থনৈতিক, সামরিক ও টেকনো সুপার পাওয়ারে। এমন একটি বাস্তবতায় বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়নের করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। শুরুতেই জনাব সবুর খান, দেশের তরুণরা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, কিন্তু দক্ষ হিসেবে কতটুকু গড়ে উঠছে? আপনার যে বক্তব্য, আলটিমেটলি কিন্তু আমরা যেটা বিশ্বাস করি যে আমরা সবাই বলে যাচ্ছি, আপনি, আমরা, মিডিয়া, সুশীল সমাজ এবং শিক্ষকদের ভিতরেও কিন্তু একটা অংশ আছে যারা কিন্তু পরিবর্তন চায়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের কিন্তু পলিসি মেকিং এ এখনো কিন্তু বিরাট একটা গ্যাপ আছে। আপনি লক্ষ্য করেন যে ডোনাররাও কিন্তু প্রতিনিয়ত কাজ করছে। আজকেও যদি আপনি পত্রিকা খুলে দেখবেন যে বিশ্ব ব্যাংক কিন্তু $25 কোটি একটা কিন্তু তহবিল দিয়েছে যাতে তরুণদেরকে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা যায়। একইভাবে আপনি জানেন যে আইএলও, এডিবি, জাইকা প্রত্যেকেই কিন্তু আমাদেরকে কর্মসংস্থানের জন্য এবং যুগোপযোগী শিক্ষার জন্য কিন্তু ব্যাপক মাত্রায় তারা কিন্তু কনসালটেন্সি এবং বিভিন্ন রকম ডোনেশন, বিভিন্ন রকম অপরচুনিটি দিয়ে যাচ্ছে। বাট কথাটা হচ্ছে ওই জায়গায় যে আমরা কতটুকু আলটিমেটলি এটাকে অ্যাবসর্ব করতে পারি, আমরা কতটুকু ফলো করতে চাই, কতটুকু আমরা পরিবর্তন করতে চাই। কারণ এটা তো বলার অপেক্ষা রাখে না। কারণ সরকারের কিন্তু একটা উদার ভূমিকার কারণে বাংলাদেশে কিন্তু প্রাইভেট ইনস্টিটিউশন গুলো কিন্তু অনেক বেশি প্রসার ঘটেছে, এটার কোনো সন্দেহ নেই। ইটস এ গুড ইনিশিয়েটিভ, এটা বলার অপেক্ষা রাখে না। আবার পাশাপাশি যেটা হচ্ছে যে বাংলাদেশে যেহেতু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কারণে ইয়াং জেনারেশনের সংখ্যাই সবচেয়ে বেশি। বাট দুর্ভাগ্য হলো সত্য, যে শিক্ষাটা এখনো আমরা শিক্ষা গ্রহণ করছি সেই শিক্ষাটা হচ্ছে আমাদের সে ব্রিটিশদের রেখে যাওয়া কেরানি হওয়ার শিক্ষা। আমরা এখনো কিন্তু সার্টিফিকেট নির্ভর শিক্ষা পদ্ধতির ভিতরেই সবচেয়ে বেশি আকৃষ্ট হচ্ছি। আপনি দেখেন যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আসেন, কলেজে যারা শিক্ষক হিসেবে আসেন, স্কুলে যারা শিক্ষক হিসেবে আসেন, তাদেরকে কিন্তু কোনো ট্রেনিং দেওয়া হয় না। কিন্তু অথচ আমরা জানি যে স্বাধীনতার পরবর্তীতে কিন্তু আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে আরম্ভ করে ধারাবাহিক কিন্তু একটা দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু আমরা জানি যে ট্রেনিং ইনস্টিটিউট, ট্রেনিং একাডেমি গুলো কিন্তু সরকার পরিচালনা করে একটা পর্যায়ে কিন্তু এগুলো বন্ধ করে দেওয়া হলো। কিন্তু এটা তো আমাদেরকে গভীরভাবে বিশ্বাস করতে হবে। আমরা এমন একজন শিক্ষক চাই যে শিক্ষক শিক্ষাদানের পদ্ধতি এবং একজন ছাত্রকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রয়োজনীয় উপকরণ এবং প্রয়োজনীয় ট্রেনিং গুলো নিয়ে সে কিন্তু ক্লাসরুমে আসবে। কিন্তু শুধুমাত্র যদি সার্টিফিকেটটাই প্রাধান্য থাকে যে আমি পেলাম কিনা, আমার গ্রেড 5 আছে কিনা, আমি জিপিএ 5 কত, মানে এটাই যদি আমাদের মানদণ্ড হয় তাহলে কিন্তু আমরা কখনোই কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। এবং এটা খুব খুব স্বাভাবিক। আমি নিজেও যেহেতু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত, সুতরাং আমি কিন্তু এখানে খুব গভীরভাবে লক্ষ্য করছি যে এখানে শিক্ষকদের যেটা বিরাট একটা অভাব আছে। তার কারণ হচ্ছে পলিসিগতভাবে যে অভাবটা আছে সেখানেও কিন্তু আমি বলবো শিক্ষকদেরও। কিন্তু এখন এখানে কিন্তু শিক্ষকরা একা দায়ী না। কারণ শিক্ষকদের কিন্তু আপনি লক্ষ্য করেন যে বিশ্ববিদ্যালয়ে যখন আমরা শিক্ষক হিসেবে কাউকে রিক্রুট করি, আমরা কিন্তু বিজ্ঞাপন দিয়ে তার শিক্ষাগত যোগ্যতাকে মাপকাঠি হিসেবে ধরে তাকে হয়তো আমরা কিছু ডেমো ক্লাস দিচ্ছি, ছাত্রদের কাছ থেকে কিছু ফিডব্যাক নিচ্ছি, নেওয়ার পর আমরা তাকে ক্লাসে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু এটা কি ঠিক? তাকে তো আলটিমেটলি ইন্ডাস্ট্রি সম্পর্কে তাকে আমাকে সম্যক জ্ঞান দিতে হবে, তাকে জানতে হবে ইন্ডাস্ট্রির নিড কোথায়। আপনারা দেখেন বিশ্ববিদ্যালয়গুলো যে সাবজেক্টগুলি আমরা পড়াচ্ছি সেই গতানুগতিক ধারার সাবজেক্টগুলো কিন্তু চলে আসছে। অবশ্য মার্কেট কিন্তু পরিবর্তন হচ্ছে। আপনি কোভিড-19 আমাদেরকে কি দেখালো? কোভিড-19 এর কারণে আজকে কি হচ্ছে? ভার্চুয়াল কর্মক্ষমতা বেড়ে গেছে। আমরা যে কোনো জায়গায় যে কোনো লোকেশনে আমরা কিন্তু কথা বলছি। আজকে আপনার প্রোগ্রামে একটা সময় আমরা আরডিবিতে ফিজিক্যালি কথা বলতাম, আজকে কিন্তু ভার্চুয়াল টেকনোলজির কারণে আমরা আমাদের অবস্থানে বসেই কথা বলতে পারছি। তার মানে এইভাবে সার্ভিস সেক্টর বলি, হেলথ সেক্টর বলি, এডুকেশন সেক্টর বলি, ইন্ডাস্ট্রিয়াল বলি, মার্কেটিং বলি, একটা সময় মার্কেটিং মানে ছিল দোরগোড়ায়
যেতে হতো, মানুষের কাছে কিন্তু যাওয়ার প্রয়োজনীয়তা ছিল। এখন কিন্তু মানুষের কাছে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। এখন কিন্তু আপনার মার্কেটিং এর মূল উপাদানটি হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং। আমি কিভাবে ডকুমেন্টারি তৈরি করতে পারছি, আমি কিভাবে টেকনোলজিক্যাল উপস্থাপন করতে পারছি, আমি কতটুকু আমার প্রোডাক্ট বা আমার টেকনোলজিকে আমি সবার সামনে তুলে ধরতে পারছি। তো সেই কারণে আমি বলবো যে শিক্ষা পদ্ধতির ভিতরে আমূল পরিবর্তন খুবই সিরিয়াসলি প্রয়োজন। গভর্নমেন্ট রিয়েলাইজ করছেন, গভর্নমেন্ট বক্তব্য দিচ্ছেন, শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে আমরা লক্ষ্য করছি তারা কথা বলছেন, কিন্তু কেন জানি মনে হয় যেটা ইমপ্লিমেন্টেবল যে পলিসিটা সেই জায়গাতে কিন্তু একটা বিরাট অভাব আমরা লক্ষ্য করছি। জি ধন্যবাদ, আপনার কাছে আমি আবার আসবো। জনাব আখতারুজ্জামান, বিশ্বের 138টি দেশের মধ্যে গ্লোবাল নলেজ ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 112তম। সূচকটি তৈরিতে শিক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন সহ 7টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। তালিকায় বাংলাদেশের অবস্থান এত তলানিতে কেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে মিস্টার সবুর খান একটু আগে যে কথাগুলো বললেন, উনি অনেক কথা বলেছেন। সব কথার মূলে যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে, সরকারের পাবলিক সেক্টরে অনেক বছর ধরে কাজ করার ফলে সেটি হচ্ছে মিসম্যাচটা হচ্ছে যে আমরা যারা পলিসি লেভেলে রয়েছে সরকারের বিভিন্ন জায়গাতে, শুধুমাত্র কোনো একটি না, আপনি যদি বলেন যে কারিগরি শিক্ষা কিন্তু ভোকেশনাল ট্রেনিং, সরকারের বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই ট্রেনিং গুলো দিয়ে থাকে এবং এক একজনের কিন্তু এক একটা এইম রয়েছে, টার্গেট গ্রুপ ডিফারেন্ট, এবং এই ট্রেনিং কারিকুলাম এত কাল যাবৎ ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া হতো। এখন এটা সবগুলো ট্রেনিং গুলো সমন্বিত ভাবে একীভূত করে একটা ইউনিফাইড একটা প্ল্যাটফর্মে প্রোটোকল ডেভেলপ করে ট্রেনিং দেওয়ার জন্য প্ল্যানিং হচ্ছে, এখন এক্সিকিউশন পর্যায়ে আসে। আমার কাছে যেটা মনে হয়েছে যে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই। ভেরি সিম্পল জিনিস, ইকোনমিক্সে আমরা যারা সবটা বলে থাকি, আমরা যে ট্রেনিং গুলো দিচ্ছি বা যে এডুকেশন সিস্টেমের কথা সবুর খান সাহেব বললেন, সেই এডুকেশন সিস্টেমটা কি মার্কেটের সাথে বা প্র্যাকটিক্যালি কতটা অ্যাডাপ্ট করা যায় সেটা হচ্ছে মূল বিষয়। আপনি লক্ষ্য করবেন, আমরা বারবার বলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বিভিন্ন সময় বলে থাকেন, বিশেষ করে স্কিল নিয়ে যখন কথা বলেন, যে বাংলাদেশকে সিঙ্গাপুর করতে চান। এই সিঙ্গাপুর করতে চান মানে কি? সিঙ্গাপুরের একটা স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে বাংলাদেশের যে টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং আমাদের ছেলে মেয়েদেরকে চৌকস করা, স্কিলফুল করার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলে আসছে। সেই জন্য কি আমরা রেডি? আমি পাবলিক সেক্টরের কথা বলছি। পাবলিক সেক্টরে যেমন আমি কিছুদিন আগেও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে কাজ করেছি। আপনারা জানেন যুব উন্নয়ন অধিদপ্তর যে ট্রেনিং গুলো দিয়ে থাকেন, সেটা কিন্তু টিজিএ থেকে যে ট্রেনিং শুরু হয়েছে, তখন এগ্রো বেসড ট্রেনিংটা শুরু হয়েছিল। দেশের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে যারা ঝরে পড়া, যে সমস্ত ড্রপ আউট ছেলে মেয়ে ছিল, যাদের শিক্ষার মান খুবই কম, অষ্টম শ্রেণী থেকে এসএসসি, এবং যাদের অর্থনৈতিক যে স্ট্রেংথ সেটি খুবই কম, যাদেরকে আসলে কোথাও ট্রেনিং এ নেয় না, সেই বেসিক ট্রেনিং দেওয়া হতো যুব উন্নয়ন অধিদপ্তর থেকে। জি, আমি আপনার কাছে আবার আসবো। জনাব সবুর খান, দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারছে কতটুকু? না, ডেফিনেটলি আমার মনে হয় কবির ভাইয়ের পয়েন্ট থেকে যদি আমি শুরু করি, যে আপনি দেশের যে বর্তমান, যেটা আপনিও বারবার যেটা রিপিট করছেন, সেখানে কিন্তু মূল ফ্যাক্টরটাই হচ্ছে কিন্তু আমরা যে রিয়েল যে এফেক্টিভ এডুকেশন, যেটা আমরা বারবারই বলছি, যে আপনি দেখেন টেকনিক্যাল এডুকেশন কিন্তু প্রসার লাভ করেছে, কোনো সন্দেহ নেই। এই ক্ষেত্রে আমি গভর্নমেন্টকে এখানে অবশ্যই ধন্যবাদ দিই, কারণ গভর্নমেন্ট গত 10-12 বছরে কিন্তু এডুকেশন, স্পেশালি টেকনিক্যাল এডুকেশনকে ভালো প্রাধান্য দিয়েছে। আপনি যুব উন্নয়নের কথাই যদি বলেন, আমি যদি এখন কবির ভাই কথাই বলি, যে কবির ভাই যখন সেখানে ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেখানে যুব উন্নয়ন কিন্তু এখন উপজেলা লেভেল গুলোও কিন্তু তারা কর্মসংস্থানের জন্য এবং উদ্যমী বা উদ্যোগী করার জন্য কিন্তু যুবকদেরকে অনেক রকমের কিন্তু ট্রেনিং সহযোগিতা দিয়ে যাচ্ছে। পাশাপাশি তাদেরকে কিন্তু আলটিমেটলি ফান্ডিং এর ব্যাপারেও তারা কিন্তু একটা সেতু বন্ধনের কাজ করছে। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতেই, যে আমরা তো মূল প্রবলেমটা আমাদের স্কুল লেভেল এডুকেশন, কারণ আমরা কিন্তু কেউ এই কথাটা বলছি না। আমাদের প্রথম কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের প্রথম কিন্তু চেঞ্জ করতে প্রাইমারি এডুকেশন। আমরা যদি প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনে যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে আলটিমেটলি কিন্তু আমরা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, যেটা আমরা বলি যে এসএসসি পাস করার পরে যখন সে আসে, বা এসএসসি পাস করার পরে যখন বিশ্ববিদ্যালয়ে আসে, তখন কিন্তু তার মাইন্ডসেটটা কিন্তু ওইভাবে থেকে যায়। আপনি লক্ষ্য করে দেখুন, এখনো কিন্তু প্রাথমিক বা হাই স্কুলের একটা ছেলে কিন্তু জিজ্ঞাসা করা হয় তোমার এইম ইন লাইফ কি, সে আগের মতোই সে মুখস্থ কথাগুলো বলবে। কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা আমাদের প্রাইমারি এডুকেশনে একটা ছাত্র ছাত্রীকে আমরা কিন্তু ইভালুয়েট অ্যাসেস করা উচিত, তার ক্রিয়েটিভিটি কতটুকু, তার আলটিমেটলি মেধা শক্তি কতটুকু,
উপস্থিত বুদ্ধি কতটুকু, সে ইনোভেটিভ আইডিয়া তার আছে কিনা, তার টলারেন্স লেভেল কতটুকু, সে কি আদৌ কি ব্যবসা করার মতো মানসিকতা আছে। দেখুন, একটা ছেলে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি তার ছোট অবস্থায় দেখা যায় যে সে প্যাশনেট হয়, সে যদি কোনো একটা ব্যাপারে কৌতূহলী হয়, সে যদি একটা ব্যাপারে ধৈর্য ধরে ওভারকাম করতে চায়, তার মানে তার এন্টারপ্রেনিউর মাইন্ডসেট আছে। তাহলে এন্টারপ্রেনিউর মাইন্ডসেট একটা টিচার কিন্তু প্যারেন্টসকে ডাকবে, টিচার প্যারেন্টসকে ডেকে সে কিন্তু বলবে যে আপনার এই ছেলে, আপনার এই মেয়ে কিন্তু অসম্ভব মেধাবী, এবং তাকে কিন্তু প্রপার ওয়ে যদি নার্চার করে সে কিন্তু আগামীতে পরিবর্তন হবে। আপনি লক্ষ্য করে দেখুন ইসরায়েলের এডুকেশন সিস্টেমে তারা কি করছে, তারা কিন্তু একটা বাচ্চা মানে কনসিভ করার পর থেকে কিন্তু আপনার 1000 দিনের একটা কর্মসূচি তারা নেয়। একজন মা যখন কনসিভ করে তখন কিন্তু তার 1000 দিনের যে কর্মসূচি, সেখানে তার ফুড হ্যাবিট, তার ক্রিয়েটিভিটি, তার ম্যাথমেটিশিয়ান, তার নলেজ, কোন ধরনের ফুড তারকে ডেভেলপ করবে, তার ইনোভেটিভ আইডিয়াকে করবে, এগুলো নিয়ে কিন্তু তারা একটা অনেক রিসার্চ এবং একইভাবে ইমপ্লিমেন্ট করে। তাতে করে কি হচ্ছে দেখেন, ক্ষুদ্র একটা জাতি, ইসরায়েলি জাতি কত ক্ষুদ্র, একটা বড় অপেক্ষা রাখে, কিন্তু দেখুন সারা বিশ্ব তারা নিয়ন্ত্রণ করছে। টেকনোলজি বলি, ফাইন্যান্সিয়াল সেক্টর বলি, প্রত্যেক জায়গায় তারা কিন্তু ইভেন রাষ্ট্রের রাজনীতিগুলো কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে। সারা পৃথিবীর রাজনীতি নিয়ন্ত্রণ করছে কিন্তু ইসরায়েল। কেন? বিকজ দে আর ভেরি মাচ ট্যালেন্ট। তা আমাদের বক্তব্যটা হচ্ছে এই জায়গায় যে আমাদের এডুকেশন সেক্টরের সম্ভবত মূল প্রবলেমটা হচ্ছে প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশন। এবং ওই জায়গাতেই কিন্তু আমি আবারও রিপিট করছি যে ওই জায়গাটাতে আমাদের যতদিন পর্যন্ত আমরা পরিবর্তন না করতে পারবো, কারণ আপনি লক্ষ্য করেন একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে যখন আসে, সে কিন্তু তার মাইন্ডসেট করে আসে যে আমি তো এইভাবেই পাস করে আসছি ক্লাস 5, ক্লাস 10, আমি তো এই কলেজে গিয়ে কতক্ষণ মানে দৌড়াদৌড়ি করলাম বন্ধুদের সাথে, 2 বছর পরে পরীক্ষা দিলাম, আমি তো জিপিএ 5 পেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম। তার মানে ও ধরেই নেয় যে আমার এই সার্টিফিকেটটাই সম্ভবত আমার একমাত্র আইডেন্টিটি, এবং এটা যদি আমি কোনো মতে কমপ্লিট করতে পারি তাহলেই সম্ভবত আমি কর্মসংস্থানে ভালো করতে পারবো। কিন্তু আপনি লক্ষ্য করেন এটা যদি আগেই দেওয়া হয়, আপনি জানেন যে ফিনল্যান্ডে কি হচ্ছে, ফিনল্যান্ড এডুকেশন সিস্টেম কেন বলা হয় সারা পৃথিবীতে শ্রেষ্ঠ, কারণ ওরা তো পরীক্ষার পদ্ধতি ওদের নাই। ওরা পরীক্ষাটাই কিন্তু ওরা বলে যে তার প্রায়োগিক যে ব্যবহারটা, তার অ্যাটিটিউড কি, তার অ্যাডাপ্টেবিলিটি কি, তার ইনোভেশন কি, তার ইন্ডাস্ট্রির সাথে রিলেশন কতটুকু, তাকে ফিল্ড ভিজিটে নিয়ে যাচ্ছে, টিচাররা তার সাথে কথা বলছে, বাসায় যাচ্ছে, প্যারেন্টসদের সাথে ইন্টারেকশন করছে। তার মানে তারা 1-to-1 ইন্টারেকশনের মাধ্যমে তারা কিন্তু এডুকেশন সিস্টেমটা ডেভেলপ করার কারণেই সারা পৃথিবীতে বলা হয় যে ফিনল্যান্ডের এডুকেশন মডেল ইজ ওয়ান অফ দ্য ইউনিক মডেল। কিন্তু আমি মাঝে মধ্যে বারবারই বলি যে আমার কিন্তু মনে হয় সরকারের সদিচ্ছা আছে, আমি যতবার সরকারের বিভিন্ন মহলে কথা বলেছি, বাট দুর্ভাগ্য হলো সত্য, যেমন হয়তো কবির ভাইকে যদি বলি, আজকে কিন্তু কবির ভাই কিন্তু রিটায়ার্ড। কবির ভাই আবার, আই হোপ দ্যাট ইউ উইল নট মিসআন্ডারস্ট্যান্ড মি, আপনি কিন্তু আজকে রিটায়ারমেন্টে আসার পর কিন্তু মনে হচ্ছে যে আমি ওখানে থাকা অবস্থায় এই কাজটা করে আসতাম তাহলে সম্ভবত একটা ভালো হতো। কিন্তু এই জায়গাটাতেই সম্ভবত আমাদের সবচেয়ে বড় সমস্যা। জি, ধন্যবাদ। জনাব আখতারুজ্জামান, দেশের তরুণদের দক্ষতা বাড়াতে রাষ্ট্রীয় কি পদক্ষেপ আছে কিংবা কি ধরনের উদ্যোগ রয়েছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু প্রথমে বলার চেষ্টা করেছিলাম যে রাষ্ট্রের বিভিন্ন যে সমস্ত মিনিস্ট্রি, যে সমস্ত অধিদপ্তরগুলো রয়েছে, যে সমস্ত এজেন্সি রয়েছে, তারা কিন্তু বিভিন্ন টেকনিক্যাল, ভোকেশনাল এবং এগ্রো বেসড ট্রেনিং দিচ্ছে। এবং আপনি দেখবেন যে সেই ট্রেনিং গুলো কিন্তু ভেরি ইউজফুল। একটু আগে সবুর ভাই যেটি বললেন যে আমরা যাদেরকে পাই, যে এডুকেশন সিস্টেম থেকে যারা আসে, এবং এখন কিন্তু ভোকেশনাল ট্রেনিং গুলো, টেকনিক্যাল ট্রেনিং গুলো খুব মেধাবী ছেলেমেয়েরা নিচ্ছে না। মেধাবী যারা বা যারা হাইলি অ্যাম্বিশিয়াস, তারা কিন্তু জেনারেল এডুকেশন সিস্টেমে চলে যাচ্ছে। যেমন ইঞ্জিনিয়ারিং, ডক্টর থেকে শুরু করে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ছে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সায়েন্স ফ্যাকাল্টি ভালো ভালো সাবজেক্ট পড়ছে। আপনি দেখেন কারা টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং নিচ্ছে, তারা কিন্তু একটু নিচের দিকে, যাদের সিজিপিএ কম অথবা অতটা পড়তে পারছে না, ফ্যামিলির ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কম, তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা কাদেরকে এনরোল করছি? লেস মেধাবী, যদি আমি ওভাবে বলেন, লেস ক্রিয়েটিভ, লেস মেধাবী, বাট ডেফিনেটলি দে আর হার্ড ওয়ার্ক। এবং সোসাইটিতে যে জিনিসটা হচ্ছে, সমীর খান বলার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে সোসাইটিকে, আমাদেরকে যারা ভোকেশনাল ট্রেনিং নিয়ে সোসাইটিতে আসে, তাদেরকে আমরা কতটুকু মূল্যায়ন করি। আপনি দেখেন অ্যাকসেপ্টেবিলিটি কম। যেমন প্রায় আমি বলে থাকি, একটি ছেলের বাবা আমাকে বলেছেন যে তার ছেলেটি বিয়ে করার জন্য যখন দেখলো, পাত্রীর সাথে কথা বললো, পাত্রীপক্ষের সাথে, তারা ছেলের সবকিছু দেখে এগ্রি করলো। যখন জিজ্ঞেস করলো হোয়াট ইজ হিজ প্রফেশন, সে বললো আউটসোর্সিং। ছেলের বাবাকে জিজ্ঞেস করলো আউটসোর্সিং এটা আবার কি, এটা কি ধরনের চাকরি, ইটস এ জব অর ইটস এ বিজনেস? সোসাইটিতে কিন্তু আপনি দেখেন যারা ভোকেশনাল বা টেকনিক্যাল ট্রেনিং নিয়ে কাজ করছে, তাদের কিন্তু ওইভাবে আমরা এক্সপেক্ট করছি না, তাদেরকে মূল্যায়ন করছি না। এখান থেকে সোসাইটি থেকে একটি অবস্টাকেল ক্রিয়েট হচ্ছে। একই সাথে আমাদের যে স্ট্যান্ডার্ড,
আমাদের যে ট্রেনিং এর স্ট্যান্ডার্ড, সেই ট্রেনিং এর স্ট্যান্ডার্ড আমি প্রায়ই বলে থাকি যে এটা মিউচুয়াল রিকগনিশন রয়েছে কিনা। আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে সিঙ্গাপুরে ইভেন মিডল ইস্টে গেলে আমাদের সেই সার্টিফিকেট এবং সেই স্কিলকে তারা অ্যাকসেপ্ট করে সরাসরি জব মার্কেটে বা বিভিন্ন জায়গায় দিচ্ছে কিনা, এইখানটা কিন্তু আমাদের গ্যাপ রয়েছে। সরকার এই এনএসডি কাজ করছে এবং আমরা মনে করি খুব শীঘ্রই এই যে মিউচুয়াল রিকগনিশন এন্ড স্ট্যান্ডার্ডাইজ, যেটাকে বলি আমরা কম্পিটেন্সি বেসড ট্রেনিং, সেটি বাংলাদেশ সরকার খুব শীঘ্রই সম্মিলিতভাবে চালু। জি, ধন্যবাদ আপনাকে জনাব সবুর খান। তরুণদের দক্ষতা বাড়াতে রাষ্ট্রীয় এবং বেসরকারি খাতের উদ্যোগ কতখানি সন্তোষজনক, আমরা শুনবো একটি ছোট্ট বিরতির পর। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা কথা বলছি দক্ষ জনশক্তির ঘাটতি, কারণ ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব সবুর খান, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে দক্ষতা বাড়াতে রাষ্ট্রীয় এবং বেসরকারি খাতের উদ্যোগ কতখানি সন্তোষজনক? উদ্যোগ তো আমাদের অনেক রয়েছে। রাষ্ট্র কিন্তু পলিসিটা নির্ধারণ করে, কারণ রাষ্ট্র পলিসি ছাড়া কিন্তু বেসরকারি উদ্যোগ কিন্তু কখনই বাস্তবায়ন করা খুব টাফ। কারণ আমরা যত ভালো কাজই করবো না কেন, যদি গভর্নমেন্টের সেই পলিসির আয়তায় যদি সেটা না পড়ে, তাহলে কিন্তু এটা আমাদেরকে কখনই কিন্তু আমরা স্বীকৃতি পাবো না। সুতরাং এখানে কিন্তু আবার একইভাবে লক্ষ্য করে দেখবেন যে পলিসিটা যখন আসে তখন কিন্তু প্রাইভেট সেক্টরই কিন্তু আলটিমেটলি গ্রোথ অফ ইঞ্জিন বলি, আমরা রানিং অফ দ্য ইঞ্জিন বলি, ট্যাক্স বলি, কর্মসংস্থানের কথা বলি, আপনি সবগুলো উদ্যোগের পিছনে কিন্তু এখন লক্ষ্য করে দেখেন যে আজকে গভর্নমেন্ট যেমন খুব একটা ভালো একটা অবস্থানে আছে, এটাও কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু কন্ট্রিবিউশন। কারণ বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশে কিন্তু এখন ব্যবসায়ীদের ভিতরে কিন্তু একটা মনোবৃত্তি আছে ট্যাক্স বেশি দেওয়া। আগে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা প্রবণতা বেশি ছিল, কিন্তু এখন কিন্তু আপনি লক্ষ্য করবেন যে যখন ট্যাক্স দেওয়া হয়, কে সর্বোচ্চ বেশি ট্যাক্স দাতা, এবং এটারও কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা জোন অনুযায়ী কিন্তু সেটা দেওয়া হচ্ছে। তো এই কারণে আমি বলবো যে গভর্নমেন্টের ভূমিকাটা প্রথম, সেকেন্ড হচ্ছে বেসরকারিদের, এবং বেসরকারির সাথে সাথে কবির ভাইয়ের কতগুলো কথা এবং আপনার কতগুলো কথার সাথে আমি কিন্তু এখানে উল্লেখ করতে চাই, যেখানেও কিন্তু বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকাটাই বেশি। যেমন দেখেন 2021 সালে এসে অনেক চাকরির কিন্তু সংজ্ঞা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আপনি একটু আগেই কিন্তু বললেন যে আউটসোর্সিং যদি একটা প্রফেশন হয় তাহলে হয়তো একজন অভিভাবক একটু বিব্রত বোধ করে, উনি তো এই কথাটা আগে শুনে নাই। কিন্তু আজকে সারা বিশ্বের সবচেয়ে বড় ডিমান্ডেবল জব কোথায়? সাইবার সিকিউরিটি এক্সপার্ট। আজকে আপনি আমেরিকাতে, কানাডাতে, ইউরোপিয়ান কান্ট্রি যদি বলা হয় যে আমি ডাটা সায়েন্সে আমি মাস্টার্স করেছি বা ডাটা সায়েন্সের উপর আমি পড়াশোনা করেছি, আমি একজন ডাটা অ্যানালিস্ট, আমি ডাটা মাইনিং বুঝি, তাহলে তাকে সম্ভবত চোখ বন্ধ করা কোম্পানিগুলোকে তাকে লুফে নিবে। অথচ আমাদের দেশে যদি আমি অভিভাবকদেরকে, ইভেন শিক্ষকদেরকে আমি ছোট করছি না, তাদেরকে যদি বলা হয় যে ডাটা সায়েন্সের উপরে আপনারা বেশি, ডাটা অ্যানালাইসিসের উপরে সবচেয়ে বেশি প্রাধান্য দেন, আজকে আপনারা লক্ষ্য করে দেখেন অ্যামাজন, গুগল, যাকে আমরা বলি ফেসবুক, তারা কি করছে? তারা আমার আপনার ডাটা নিয়ে তারা কাজ করছে। আপনারা নিজেরাও কিন্তু আপনাদের রেটিং কত, র্যাঙ্কিং কত, কতজন আপনাদের ভিজিট করছে, আপনাদের কতটুকু পেজ আপনার মানুষের কাছে রিচ করছে, কতটুকু ইমপ্রেশন তৈরি করছে, এর উপরে কিন্তু ভিত্তি করে কিন্তু আপনারাও কিন্তু মিডিয়াও কিন্তু প্রাউড ফিল করেন। তার মানে কি? ডেটা। কিন্তু আমাদের দেখা 90% শিক্ষক এবং 90% প্যারেন্টস এর কিন্তু এই সম্পর্কে কোনো ধারণাই নেই। একইভাবে আপনি লক্ষ্য করেন আজকে কিন্তু সবচেয়ে কমন প্রভাব বলা হয় হোয়াট ইজ ইউর সফট স্কিল, তোমার হার্ড স্কিল কি? আমরা 90% কিন্তু, আমি সরি কাউকে আবারও বলছি, আমি ছোট করছি না, 90% পিপল কিন্তু সফট স্কিল, হার্ড স্কিল কি এগুলো সম্পর্কেই তাদের কিন্তু সঠিক ধারণা নাই। আবার একইভাবে লক্ষ্য করে দেখুন যে প্রতিনিয়ত কিন্তু আমার ডেজিগনেশন চেঞ্জ হচ্ছে, জব ক্যাটাগরির নাম চেঞ্জ হচ্ছে। যেমন এখন বলা হয় কি চিফ পিপলস অফিসার, আগে আমরা কি শুনতাম যে হিউম্যান রিসোর্স অফিসার, এখন বলা হয় কি চিফ ডিজিটাল ম্যানেজার বা চিফ ডিজিটাল অফিসার। মানে এই ধরনের কিন্তু লট অফ নিউ ডেজিগনেশন আসছে। এখন আপনি লক্ষ্য করুন যেমন আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে এখন কিন্তু কে বাসায় কাজ করছে না অফিসে কাজ করছে, এটা আমাদের হেডেক না। আমাদের হেডেক হচ্ছে সিস্টেমে আমরা তার যে কমিটমেন্টটুকু, তার যে ইনপুট বা যে আউটপুটটুকু, সেটা অ্যানালাইসিস করে আমরা পাচ্ছি কিনা। আমরা কি করছি? মাসের শেষে আমরা আমাদের সিস্টেম থেকে অ্যানালাইটিক্স টুলস এর মাধ্যমে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারছি তার যে কেপিআই সেট করা আছে, তার যে জব ডেসক্রিপশন বা ডেলিগেশন দেওয়া আছে, সেটা কতটুকু সে কমপ্লাই করতে পারলো, তার উপরে ভিত্তি করে তাই কিন্তু আমরা অ্যাসেসটা করছি। তো এই জন্য আমরা বলবো যে এই যে পরিবর্তনটা হচ্ছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে কি সেই পরিবর্তনটা হচ্ছে না। এখন সেই কারণে তাহলে হয়তো বলবেন যে শিক্ষাক্ষেত্রে কেন হচ্ছে না এই কারণেই, কারণ গভর্নমেন্ট সেই ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত গভর্নমেন্ট আইডেন্টিফাই করতে পারে নাই এই ইউনিভার্সিটিটা বেস্ট কেন, এই কারণে, এই সাবজেক্টে, এই টিচিং, এই কোয়ালিটি, এই টেকনোলজি। আপনি লক্ষ্য করেন, আপনার মিডিয়ার কথাই যদি বলেন, আপনার মিডিয়া থেকে আজ পর্যন্ত সরকারের কোনো মাধ্যম, আমি সরি আবারও বলছি যে অফকোর্স কাউকে ছোট করার জন্য না, যেহেতু আমি গভর্নমেন্টকে পলিসিগত ভাবে কথা বলছি, গভর্নমেন্ট কি এখন পর্যন্ত বলেছে যে মিডিয়াটা এইটা শক্তিশালী? বরং মিডিয়াগুলো নিজেরাই কিন্তু তারা ডাটা অ্যানালাইসিস করে, সোশ্যাল নেটওয়ার্কের ডাটা অ্যানালাইসিস, ইউটিউবের ডাটা অ্যানালাইসিস, গুগলের ডাটা অ্যানালাইসিস করে বলে যে আমার রেটিং এত, আমার এই পজিশনে এই পরিমাণ ভিউয়ার আমার আছে।
কিন্তু এটা কিন্তু গভর্নমেন্ট থেকে যদি বলা হতো যে এই টেলিভিশন চ্যানেলের এই প্রোগ্রামটার মানদণ্ড এই কেপিআই এর কারণে এই ব্লগে পৌঁছেছে, ঠিক তেমনি ভাবে শিক্ষা ক্ষেত্রেও কিন্তু আমি মনে করি Exactly. যে শিক্ষকদের আমার র্যাঙ্কিং দরকার, আমার এডুকেশন ইনস্টিটিউট গুলো র্যাঙ্কিং দরকার, এবং কর্মক্ষেত্রে কিন্তু ইন্ডাস্ট্রি গুলো কিন্তু বলতে, ইন্ডাস্ট্রি কিন্তু ভূমিকা আছে, যেটা অলরেডি আপনি বললেন যে ইন্ডাস্ট্রি গুলো কিন্তু বলতে হবে যে ভাই আমার এই লেভেলে 10টা লোক আমার এত বছর লাগবে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আছে, প্রত্যেকটা চেম্বার আছে, প্রত্যেকটা কিছু কিন্তু আছে, তারা কিন্তু এগুলো নিয়ে কেউ কোনো কাজ করছে না। তো সেই কারণে আমি বলবো, আবারও বলবো, সরকারেরই ভূমিকাটা প্রথম। অফকোর্স সরকার ভূমিকা নেওয়ার পরে, পলিসি করার পর, তখন কিন্তু ডেফিনেটলি ব্যবসায়ীদের কিন্তু বা প্রাইভেট সেক্টরে কিন্তু অবশ্যই তাদেরকে ভূমিকা নিতেই হবে। জি, ধন্যবাদ। জনাব আখতারুজ্জামান, বর্তমানে দেশের মোট জনশক্তির প্রায় 66% কর্মক্ষম। এই বিপুল জনসম্পদের আমরা কতটা কাজে লাগাতে পারছি? এই সম্ভাবনাকে কিভাবে কাজে লাগাতে যেতে পারে? আপনি যেটা বলেছেন যে এটা কিন্তু সবারই প্রশ্ন, একই প্রশ্ন। আমরা প্রায় বলে থাকি একটি খুবই জনপ্রিয়, যেটাকে বলে আমরা বাজ ওয়ার্ড, যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আছি। সব ঠিক আছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথাটি বলছি, এটা তো মানে অসীম সময়ের জন্য থাকবে না, একটা সার্টেন সময়ের জন্য এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের থাকবে। এই যে কর্মক্ষম জনশক্তি, যুবশক্তি, তাদেরকে যদি আমরা এই সার্টেন টাইমের ভিতরে ট্রেনিং দিয়ে স্কিলফুল করতে না পারি, তাহলে কিন্তু এটি আমাদের জন্য একটি বোঝা হয়ে দাঁড়াবে। এই বিষয়ে কিন্তু সরকার ভীষণ সজাগ, এবং এইটি নিয়ে কিন্তু সরকার কাজ করছে। আমি কিন্তু প্রথমে বলে আসছি বারবার যে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, শিক্ষা থেকে শুরু করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে মহিলা, শিশু এবং অন্যান্য যে মন্ত্রণালয় রয়েছে, সব মন্ত্রণালয় কিন্তু নিজস্ব লেবার এমপ্লয়মেন্ট যে মিনিস্ট্রি রয়েছে, এক্সপেক্টেড মিনিস্ট্রি রয়েছে, এবং যুব উন্নয়ন তো আমি বলেছি, বিভিন্ন মিনিস্ট্রি কিন্তু, এবং এর সাথে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে, সবাই কিন্তু সমন্বিতভাবে এদেরকে সিস্টেমেটিক ট্রেনিং এবং তার সাথে অ্যাক্সেস টু ফাইন্যান্সের জন্য কাজ করছে এবং টার্গেট ফিক্স করেছে। সবুর ভাই যেটি বললেন, বিভিন্ন রিসার্চ সেন্টার থেকে বিভিন্ন R&D যারা করে থাকেন, পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, তারা কিন্তু ডেটা জেনারেট করে এবং ফোরকাস্ট করেন যে বাংলাদেশের সামনের দিকে এই বছরে বা আগামী বছরে, আগামী 5 বা 10 বছরে কোন কোন সেক্টরে কিরকম জব ক্রিয়েশন হবে, সেই জব ক্রিয়েশন কোন টাইপের জব হবে এবং কিরকম জনশক্তি প্রয়োজন। আমার মনে হয় যে সরকারের বিভিন্ন ইনস্টিটিউশন সেই ডেটাগুলো নিয়ে তাদের ট্রেনিং গুলো যদি রিডিজাইন করে, রিমডিউল করে যদি সেটা এক্সিকিউট করে, তাহলে কিন্তু আমরা প্রপারলি তাদেরকে জনশক্তিতে পরিণত করতে পারবো। কিন্তু মুশকিলটি হচ্ছে, আমি আবারও বলি, ইন্ডাস্ট্রি এগিয়ে আসতে হবে। ইন্ডাস্ট্রি যদি ডিমান্ডটা প্লেস করে যে আজকে আমার পুরো বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই জায়গায় এতগুলো পদ আমাদের প্রয়োজন, এতগুলো এরকম স্কিল জনশক্তির প্রয়োজন, তাহলে কিন্তু ট্রেনিং ইনস্টিটিউট গুলো যে রয়েছে, নট অনলি পাবলিক ট্রেনিং ইনস্টিটিউট, আমি ছোট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। আমরা জানি না যেমন ঠিক, আবার জানিও অনেকটা, সেটাও ঠিক। এবং এই জন্য বলছি যে ধরেন আপনি যদি সার্ভিস সেক্টরের কথা বলেন, আপনি সার্ভিস সেক্টরে যদি দেখেন যে বাংলাদেশের সামনে আগামী 5 বছরে কতগুলো চেইন হোটেল বাংলাদেশে আসছে, সেই চেইন হোটেলের কোন কোন জায়গায় কি কি জনবল প্রয়োজন, সেই ডাটা কিন্তু রয়েছে। সেই ডাটা আপনি চাইলে আমি দিতে পারবো। যারা হোটেলিয়ার রয়েছেন বিশেষ বিভিন্ন জায়গায়, তারা কিন্তু কাজ করছেন এবং তারা কিন্তু সেই অনুযায়ী কিন্তু জনবল তৈরি করছেন। এরকম নিশ্চয়ই বিসিসিআই, ডিফারেন্ট চেম্বার অফ কমার্স যারা রয়েছে, এরকম তো বিচ্ছিন্ন কিছু তথ্য আসছে, মানে জাতীয় তথ্য ভান্ডার কিন্তু আমাদের কাছে নেই। আপনি বললেন অনেকখানি, আমি বলতে পারি আপনি কিন্তু কনফিডেন্স সহকারে বলতে পারছেন না। আমাদের বিভিন্ন সংস্থার কাছ থেকে বিচ্ছিন্ন কিছু তথ্য আমরা পাচ্ছি, কিন্তু জাতীয় তথ্য ভান্ডার এবং একটি গবেষণা যে আগামী 10 বছর পর আমাদের কি লাগবে, কি টাইপের প্রয়োজন হতে পারে মানুষ, এবং যেমনটি কিছুক্ষণ আগে সবুর খান বলছিলেন যে আমাদের যে HR ম্যানেজার কিংবা HR এর ম্যানেজার জায়গায় পপুলেশন ম্যানেজার কিংবা পিপল ম্যানেজারের কথা বলা হচ্ছে। এই যে চেঞ্জগুলো আসছে, এরকম বিভিন্ন টার্মে শুধু নয়, বিভিন্ন কাজের দক্ষতা কিংবা নেচারেও অনেক বড় চেঞ্জ আসতেছে। সেজন্য যে গবেষণাটা দরকার, সেগুলো কি আমাদের আছে? গবেষণার জন্য কিন্তু যেটা আমরা BIDS থেকে যে ডেটাগুলো পেয়ে থাকি, আপনি জানেন BIDS বেসিক গবেষণা করে থাকে, একই সাথে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স কিন্তু ডিফারেন্ট ডেটাগুলো রয়েছে। কিন্তু আপনি যেভাবে বললেন কম্প্রিহেন্সিভ টোটাল ডেটা ম্যানেজমেন্ট এখনো আমার জানা মতে আমি পাইনি। জনাব সবুর খান, ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ, অ্যাপেলের স্টিভ জবস কিংবা বিশ্বের সেরা ধনী বিল গেটস, কারোরই কিন্তু উচ্চ শিক্ষার সার্টিফিকেট ছিল না। আমাদের তরুণরা কেন সার্টিফিকেটের পেছনে ছুটছে? কেন আপনারা শুধু MBA সার্টিফিকেট দিচ্ছেন? এই মানসিকতা এবং আমাদের শিক্ষা ব্যবস্থায়
বদলাতে সেখানেও করণীয় কিন্তু পলিসি দায়ী। আমি আবারও রিপিট করছি যে আমি সরি যে আমি পলিসিকে দায়ী করছি এই কারণে, কারণ গুড গভর্নেন্স এবং পলিসি দুইটাই কিন্তু একটার সাথে সম্পর্কিত। কারণ আপনি যখন একটা লোকের প্রথমেই জিজ্ঞাসা করেন, কারণ আমাদের দেশের পরিচয়টা কি, আপনি আপনার পরিচয় দিলে আপনি পকেট থেকে ছবি বের করে আপনার পরিচয় দিন, আপনি আপনার সার্টিফিকেট দিয়ে বলবেন। আপনি দেখেন পিএইচডি না করেও ডক্টরেট লিখছে, পিএইচডি করছেও সেটাও কিন্তু এগুলো কেন হচ্ছে? গবেষণা হচ্ছে প্রতিনিয়ত, সেই গবেষণার ইমপ্লিমেন্টেশন নাই। মানে এগুলোর কিন্তু অনেক কিন্তু আমার অসামঞ্জস্যতা আছে, এবং এই অসামঞ্জস্যগুলো কিন্তু আমরা অ্যাকসেপ্ট করছি। কারণ সামাজিক ভাবে যখন গভর্নমেন্ট বা সরকার যখন এগুলোকে অ্যাকসেপ্ট করবে না, আমি একটু আগেই বলছি, গভর্নমেন্ট যখন কোয়ালিটি আইডেন্টিফাই করবে যে আমি আলটিমেটলি এইভাবে আমি এই প্র্যাকটিস গুলোকে করবো, তখন কিন্তু এই ফ্যাক্টর গুলো হবে না। কিন্তু গভর্নমেন্ট যখন দেখছে যে সে কোন শিক্ষা শিক্ষিত হচ্ছে, আপনি দেখেন একটা সময় কিন্তু ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া কিন্তু আপনি কোথাও যে আমল ছিল না চাকরির বাজারে, এখন কিন্তু ধীরে ধীরে হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু কম্পিটিশনে টিকে আসছে। তো সেই কারণে বলবো যে এখানেও কিন্তু গভর্নমেন্টের কিন্তু ভূমিকা আছে। গভর্নমেন্ট যদি সার্কুলেশন করে না দিত যে প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি কিন্তু ইউজিসি দ্বারা অনুমোদিত, সুতরাং সবাইকে একই পাল্লায় মাপতে হবে, এই সার্কুলেশন না দিলে কিন্তু আলটিমেটলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রছাত্রীরা কিন্তু কোথাও অবস্থান তৈরি করতে পারতো না। তো যেই কারণে আমি বলছি যে পলিসি একটা বিরাট ফ্যাক্টর। আপনি দেখেন, আপনি আমেরিকার কথা বলছেন, সেখানে কিন্তু পলিসি ফ্যাক্টর। এখানে কিন্তু কোনো মানুষ, কে ড্রাইভার, কে কোন প্রফেশন, দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনার হিউম্যানিটি, আপনার মানবতা বোধ কতটুকু আছে। যেমন আখতারুজ্জামান, অনেকে দেশের বাইরে গিয়ে উচ্চশিক্ষা লাভ করে আর দেশে ফেরে না। আমাদের তরুণ প্রজন্মের এই প্রবণতা বেশি। এর থেকে বেরোনোর উপায় কি? শুনেন, যে এর থেকে বেরোনোর উপায় হচ্ছে যদি আপনি তাদেরকে, আমার দেশে যদি তাদের মতো করে যে ডিগ্রিটি নিল বা যেরকম তারা জীবন যাপনের স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণের যদি উপাদান থাকে, অবশ্যই তারা ফিরবে। যে স্বপ্নের উপাদান পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলে আসছেন 2041-এর বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ। আমি ব্যক্তিগতভাবে ভীষণ আশাবাদী। আমাদের যে তরুণরা বাইরে যাচ্ছেন, পিএইচডি করছেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন, আমি বিশ্বাস করি অবশ্যই তারা বাংলাদেশে ফিরে আসবে। আপনি যদি আজকে 2021-এর বাংলাদেশ দেখেন, সেই 2021-এর বাংলাদেশ কিন্তু 10 বছর আগের বাংলাদেশ এক ছিল না, এবং অনেকে ফিরে আসছে। আমি অনেক ইন্ডাস্ট্রিয়ালকে চিনি যাদের বাচ্চাদের বাইরে উচ্চশিক্ষায় তারা শিক্ষিত করেছেন, তারা কিন্তু বাংলাদেশে এসে তাদের ইন্ডাস্ট্রি, আপনি যারা বললেন যে ক্রিয়েটিভিটি, নিউ প্রোডাক্ট লাইন তৈরি করছে, বিজনেসে ডাইভার্সিফাই করছে, এবং তারা কিন্তু বাংলাদেশে সেটেল করছে, তারা বাইরে থাকছে না। সবুর ভাই, আপনার পরামর্শটা দিন। আপনার পরামর্শটা শুনে আমার মনে হয় করা নাড়ছে না, আমার মনে হয় যে এটা অলরেডি কিন্তু ইমপ্লিমেন্টেড। কারণ চতুর্থ বিপ্লব কিন্তু এখন আপনি জানেন যে বাইরে কিন্তু সমস্ত ইন্ডাস্ট্রি গুলো কিন্তু তারা অলরেডি অটোমেশন করে ফেলেছে। এবং আপনি লক্ষ্য করে দেখুন যে আজকে কি হচ্ছে, আইওটি ডিভাইস দ্বারা কন্ট্রোল করছে অ্যামাজনের সমস্ত স্টোর গুলা। সারা পৃথিবীতে অ্যামাজনের যত সাপ্লাই চেইন এবং তাদের যতগুলো ওয়্যার হাউস আছে, সমস্ত লজিস্টিক কন্ট্রোল করছে তারা, কোনো হিউম্যান কোনো উপস্থিতি নাই। ইভেন ট্রান্সপোর্টেও কোনো হিউম্যান উপস্থিতি নাই, ইভেন ডেলিভারিতেও কিন্তু কোনো হিউম্যান উপস্থিতি নেই। আপনি জানেন ড্রোনের মাধ্যমে তারা ডেলিভারি গুলো কিন্তু মানুষের দরজায় পৌঁছে দিচ্ছে। তার মানে কি হচ্ছে, তার মানে ইন্ডাস্ট্রি রেগুলেশন 4 কিন্তু অলরেডি ইমপ্লিমেন্টেড। এট দ্য সেম টাইম এডুকেশন 4ও কিন্তু এখন কিন্তু সারা পৃথিবীতে অলরেডি ইমপ্লিমেন্টেড। আপনি জানেন যে আমরা কিন্তু নতুন টেকনোলজি দেখতে পাচ্ছি, যেমন ফিজিক্যাল এডুকেশন এখন কি হচ্ছে, সাবস্টিটিউট হচ্ছে ডিজিটাল এডুকেশন। তার মানে ফিজিক্যাল এবং ডিজিটাল মিলে হচ্ছে ফিজিক্যাল। এই ধরনের নতুন টার্মস অলরেডি কিন্তু ইমপ্লিমেন্টেড। কারণ আমরা যেটা মনে করি আগামীতে কোভিড-19 কিন্তু ভালো হয়েও যখন আমরা আবার ফেরত যাব, ইন্ডাস্ট্রিতে কিন্তু অলরেডি কিন্তু বিপ্লব হয়ে গেছে। আপনি বাংলাদেশেও যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়নি তা কিন্তু না। যাদের সক্ষমতা আছে, যারা টেকনোলজি সম্পর্কে বুঝে, আপনি ভালো করে খবর নিয়ে দেখুন যে তাদের কিন্তু 90%ই তারা কিন্তু অলরেডি অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4 তারা কিন্তু করে ফেলছে। এবং তারা কিন্তু তারা হোম বা যে কোনো অবস্থানে বসে তারা কিন্তু তাদের কন্ট্রোল, প্রোডাকশন, কোয়ালিটি এবং মেনটেনেন্স সবকিছু কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারছে। এখন দুর্ভাগ্য হচ্ছে যে আমার এডুকেশন সিস্টেমে কেন সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। কারণ এডুকেশন সিস্টেম, আমি আবারও রিপিট করছি যে আমরা কিন্তু এখনো সেই আগের বই পড়াচ্ছি। ধন্যবাদ আখতারুজ্জামান। ছোট্ট করে একেবারে বুলেট আকারে আপনার পরামর্শটি দিবেন। আমার পরামর্শটি হচ্ছে যে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বললাম, স্কিল নিয়ে যে কথাটি বললাম, সরকারের এবং পাবলিক প্রাইভেট বোথ সেক্টর একসাথে বসে যদি আমরা একটা কম্প্রিহেনসিভ প্ল্যান করি, এবং যেটা সবুর ভাই বারবার বলছেন যে পলিসি গাইডলাইন গভর্নমেন্ট থেকে এলে পরে কিন্তু আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করতে পারবো। এই যে শেয়ারিং, নলেজ শেয়ারিং, ডেটা শেয়ারিং, এবং একসাথে বসে এক টেবিলে যদি সবাই পাবলিক প্রাইভেট সেক্টর একটা কম্প্রিহেনসিভ প্ল্যান আমরা অ্যাপ্রুভ করতে পারি, সেই অনুযায়ী যদি কাজ করি রোড ম্যাপ, তাহলে আমি বিশ্বাস করি খুব শীঘ্রই বাংলাদেশের স্কিল ইউথ ফোর্স বা জনশক্তি সেটা আমরা তৈরি করতে পারবো। এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা হচ্ছে, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সৌর ভাই যেটি বললেন, সেটি যদি আমরা কারিকুলামে এই মুহূর্তেই ইনক্লুড না করি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তরুণদের দক্ষ জনবল হিসেবে তৈরি করতে পারা না পারার উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ।
গত 50 বছরে দেশ অনেকখানি এগিয়েছে। তরুণদের আরও দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা গেলে এই 50 বছরে আরও অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হতো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, প্রথাগত শিক্ষার সংস্কার করে তরুণদের জীবনমুখী শিক্ষায় শিক্ষিত করতে হবে, কর্মমুখী ও বহুমাত্রিক প্রশিক্ষণের সুযোগ দেশব্যাপী অবারিত করতে হবে, দেশের যুব উন্নয়ন কেন্দ্রগুলোকে আধুনিকায়ন করতে হবে, ভালো প্রশিক্ষক তৈরি করতে হবে, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের সক্ষম করে গড়ে তুলতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 8:10। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.